মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে কুয়ালালামপুরের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান। মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে চলছে চিকিৎসা। সংশ্লিষ্টদের ওপর দায় চাপালেন স্বাস্থ্য কর্মকর্তা। পাবনায় দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে রাস্তা তৈরিতে অনিয়ম, ব্যবহার হচ্ছে নিম্নমানের ইট বালু, ক্ষুব্ধ এলাকাবাসী। এবং নকআউট পর্বে আর্জেন্টিনা, বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মহাতারকা মেসি, আবেগের বিস্ফোরণ টিএসসিতে। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার রাত ৮টা৫৫ বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি চীনের জালিয়ানে বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে রয়েছেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান লিয়াংনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং। চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে ৪ দিনের রাষ্ট্রীয় এই সফরে বাংলাদেশ চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে বৈঠক হবার কথা রয়েছে। এদিকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সোমবার সকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রজায় মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যৌথ বিবৃতিতে তিনি বলেন, কুয়ালালামপুরের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানেও মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একমত হয়েছে দুদেশ। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন সোমবার ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:15 মালয়েশিয়ার রাজধানীর পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী দাতুক সেরি ডক্টর ওয়ান আজিজা ওয়ান ইসমাইল। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল। এরপর একান্ত বৈঠকে বসে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর সহ 2টি নোট বই বিনিময় করা হয়। যৌথ বিবৃতিতে শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি অবৈধ অভিবাসীকে বৈধ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। Malaysia is a trusted and long-standing partner of Bangladesh. Our friendship is built on mutual trust, shared values, and strong people-to-people ties. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labour market as soon as possible. রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরে সমস্যার সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চান তিনি। Malaysia for its continued support for their safe, dignified, and sustainable repatriation to Myanmar. We also discussed regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspires to become an ASEAN sectoral dialogue partner. এই সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের মাধ্যমে প্রযুক্তি খাতের উন্নয়নের উপর জোর দেন। But also to extend beyond that in terms of collaboration in all fields of research, new science, new technology, of semiconductor, and AI, because these are the challenges for our people in the future. এদিকে বৈঠকের বিস্তারিত তুলে ধরতে মালয়েশিয়ায় সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বলেন, বাণিজ্য সম্প্রসারণ সহ 9টি বিষয় দুই দেশের সরকার প্রধান একমত হয়েছেন। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সহযোগিতা তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়। মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই বাংলাদেশের মূল লক্ষ্য বলেও জানান মাহাদি আমিন। পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করে অর্থনৈতিক সহযোগিতা আরও কিভাবে শক্তিশালী এবং জোরদার করা যায় সেটিকে নিয়ে দুই দেশের রাষ্ট্রনায়ক সুবিস্তৃত আলোচনা করেছেন। দুই দেশের প্রধানমন্ত্রী ঐক্যমত্য পোষণ করেছেন যে অভিবাসনের ক্ষেত্রে ব্যয় যতটা কমানো যায়, অভিবাসনের ক্ষেত্রে প্রক্রিয়াকে যতটা স্বচ্ছ করা যায়
এবং নিরাপদ কর্মপরিবেশে বাংলাদেশের শ্রমিকদের সুরক্ষা যেন নিশ্চিত করা যায়, এটি উভয় দেশের অগ্রাধিকার। এই সময় সফরটি ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। Both respective leaderships, both the honorable Prime Ministers of Prime Minister of Bangladesh, the Prime Minister of Malaysia, are keen on taking this relationship to new heights. এদিন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মালয়েশিয়ার 5টি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও সাক্ষাৎ করেন বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে। মালয়েশিয়া রাষ্ট্রীয় সফরে এসে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার উন্মুক্তকরণ, শিক্ষা, কৃষি, শিল্পক্ষেত্রে দুই দেশের যে সম্পর্ক, সহযোগিতার হাত বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে প্রবাসীদের দাবি, প্রবাসীদের শুধু শ্রমবাজার উন্মুক্তকরণ নয়, এখানে যাতে শ্রমিকরা যাতে দক্ষভাবে আসতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় ঢাকা সহ 6 জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেসামরিক প্রশাসনকে সামরিক সহায়তার আওতায় 30 জুন পর্যন্ত মাঠে থাকবে সেনা সদস্যরা। সোমবার দুপুরে সচিবালয় এ নিয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, এতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায়, তারা করলেও করতে পারে। আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনএইড টু সিভিল পাওয়ার ডিপ্লয় করেছি, যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়। পতিত স্বৈরাচারী সরকারের লুটপাটের দায় বর্তমান সরকারকে নিতে হচ্ছে বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। আর প্রস্তাবিত বাজেটে দেশের উন্নয়নে উৎপাদনশীলতার উপর জোর দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। শেয়ার বাজার লুটপাট করে নিয়ে গেছে, ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে, এতগুলো লাইবিলিটি তো আমাদেরকে ক্যারি করতে হচ্ছে। এগুলো এই লাইবিলিটি নিয়েও আমরা তো একটা অ্যাম্বিশিয়াস বাজেট দিয়ে তো 20 বছরের রাবিশ 3 মাসে তো আর ক্লিয়ার করতে পারবো না আমরা, তাই না? সুতরাং আমরা চেষ্টা করেছি ক্লিয়ার করার জন্য। গণহত্যার বিচারে ধীরগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে 11 দলীয় জোট। এর প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে তারা। বিকেল 5টায় বিজয়নগরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান বর্ষ ঘিরে কর্মসূচিও ঘোষণা করবে 11 দল। সকালে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। সীমান্ত হত্যা হয়, পোষণ হয়, আমাদের কৃষকদেরকে ধরে নিয়ে যায়, কিন্তু বাংলাদেশের কার্যকর কোনো প্রতিবাদ, শক্তিশালী প্রতিবাদ নেই। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে শক্তিশালী ভূমিকা রাখার কথা, সেক্ষেত্রেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বারবার। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 হত্যা সহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হবে 30 জুন। এদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি হয়েছে। 24 জুন হবে আসামি পক্ষের শুনানি। অন্যদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম খুনের মামলায় সাক্ষী ইমরুলের জেরা 28 জুন। মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। 1963 সালে 31 শয্যা হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করা ভবনটি 2013 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে নামমাত্র সংস্কার করে চলছে সেবা কার্যক্রম। কিন্তু সম্প্রতি ভবনের ছাদের অংশ খসে পড়ার ঘটনায় আতঙ্কে রয়েছেন রোগী ও স্বজনরা। যে কোনো দুর্ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় সংসদ সদস্যের উপর দায় চাপালেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ফারুক আহমদের তথ্য চিত্রে জানাচ্ছেন জলি বিনতে মনোয়ারা। মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার প্রায় 4 লাখ মানুষের চিকিৎসার অন্যতম ভরসা এই হাসপাতাল। একসময় সুস্থতার আশ্রয় ছিল যে হাসপাতাল, সেই ভবনই এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে।
2013 সালে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেখানে রোগী ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভবনটির দেয়াল ফেটে বিভিন্ন স্থানে খসে পড়ছে প্লাস্টার। সম্প্রতি ছাদের কংক্রিট ও পলেস্তারা খসে পড়ায় রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পুরাতন ভবন, যেটা আমাদের 10 থেকে 15 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সেখানে বর্তমানে নামমাত্র একটু সংস্কার করার পরে ওই বিল্ডিংয়ে এখন রুগী রাখা হচ্ছে। কোনো সময় এই ঘর দুর্ঘটনা ঘটতে পারে, আমাদের মাথা পুরো করতে পারে, তারপরেও আমরা চিকিৎসা এখানে দিতে বাধ্য হই। উপরে ছাদ ভাঙা, কখন আমাদের ভাই গায়ে পড়বে আমাদের কোনো নিশ্চিন্তা নাই। আমরা কোথায় যাব আর কাকে বলবো? ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই এখানে চিকিৎসা সেবা চালাতে হচ্ছে। সব সময়ই আমরা ঝুঁকিপূর্ণ অবস্থাতে থাকি এবং ঝুঁকির মধ্যে দিয়েই ডাক্তার, নার্স এবং রোগীরা সকলেই থাকে। যেহেতু এখন বর্ষাকাল, সবসময় বৃষ্টি থাকে, এখন বৃষ্টিতে এই বিল্ডিংয়ের অবস্থা খুব একটা ভালো না। পরিত্যক্ত ঘোষণার পরও কিভাবে হাসপাতাল চলছে তা কর্তৃপক্ষই বলতে পারবে বলে মন্তব্য করেছেন সহকারী প্রকৌশলী। পরিত্যক্ত অবস্থাতেই হাসপাতাল কর্তৃপক্ষ সেটা অদ্যবধি চালু করে রেখেছে, কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বর্তমানে। ভবন ঝুঁকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুর্ঘটনা ঘটলে তার দায় স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় সংসদ সদস্যদের বলে জানান এই কর্মকর্তা। রোগীগুলো আসলে অনেক ঝুঁকি নিয়ে আছে। আমাদের যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা হলে এই দায় এই স্থানীয় এমপি মহোদয় বা স্বাস্থ্য অধিদপ্তর কখনোই এড়াতে পারবে না, কারণ এখানে সাধারণ পাবলিক সে তো অচেতন, সে তো আর জানে না এই বিল্ডিংটা আসলে কতদিন আগে কি অবস্থা পরিত্যক্ত হয়েছে কি হয়নি। দ্রুত পুরাতন ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। পাবনায় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে রাস্তা এইচবিবিকরণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাস্তা নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট ও বালু। উন্নত মানের ইট ও বালু দিয়ে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইকবাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। সাথিয়া উপজেলার দুলাউড়ি ইউনিয়নের নূরদহ গ্রাম থেকে কাশীনাথপুর গ্রাম পর্যন্ত রাস্তা এইচবিবিকরণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই রাস্তাটির জন্য বরাদ্দ দেয় ৬৬,৭০,০০০ টাকা। ১,০০০ মিটার এইচবিবিকরণের এই কাজটি পায় ইকরা কনস্ট্রাকশন। কিন্তু কাজ শুরু হতে না হতেই চলছে লুটপাটের মহোৎসব। স্থানীয়দের অভিযোগ, নিয়ম অনুযায়ী রাস্তার কাজে ১ নম্বর ইট এবং ৬ ইঞ্চি বালু দেওয়ার কথা থাকলেও শুরু থেকেই দেয়া হচ্ছে নিম্নমানের ইট ও বালু। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করারও অভিযোগ রয়েছে। ৬ থেকে ৮ ইঞ্চি বালু দেওয়ার কথা, মনে করি ১ থেকে ১.৫ ইঞ্চি বালু দেয় না, মাটির ভরতে এইভাবে রাস্তা করে যাচ্ছে। আমাদের রোডে কাজ করতেছে আজ দীর্ঘ ঈদের ১ সপ্তাহ আগের থেকে। ওইখানে যে কাজ করার পরে বৃষ্টি হলে বৃষ্টির পরে বালু ফেলে না, কাজ করে না, একদিন যদি আসে আর একদিন আসে না। এই রাস্তা কোন 2 দিন বাদে দিন নষ্ট হয়ে যায়, তাহলে জনগণের কি হবে? তবে ইকরা কনস্ট্রাকশনের দাবি নিয়ম অনুযায়ী কাজ চলছে। প্রতিষ্ঠানের বেঁধে দেওয়া শিডিউল অনুযায়ী যেখানে 3 মিটার লেন্থ এবং যেখানে সোলিং যেভাবে বিছানোর কথা, সোলিং এবং এইচবিবিকরণে 1 নম্বর ইটটা ধরা আছে, সেই 1 নম্বর ইটই আমরা ব্যবহার করেছি। কাজের মান ভালো না হলে ঠিকাদার কোনো বিল পাবে না বলে জানায় কর্তৃপক্ষ। সাধারণ মানুষ আসলে কাজ চাই, আমরাও চাই যে একটা কাজ যদি সরকারের অর্থায়নে হয় সেটা যেন সুষ্ঠুভাবে হয়। তো এখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, অবশ্যই আমরা এখানে অনিয়ম পরিলক্ষিত হলে অবশ্যই আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেব। টেকসই রাস্তা নির্মাণে কর্তৃপক্ষ দ্রুতই উদ্যোগ নেবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আর্জেন্টিনার ম্যাচ ঘিরে আবেগের বিস্ফোরণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। নীল সাদা জার্সি আর পতাকায় সেজে ওঠা পুরো এলাকা পরিণত হয়েছিল একখণ্ড আর্জেন্টিনায়। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল ইসলাম। সন্ধ্যা গড়াতেই টিএসসি মুখী হতে থাকেন হাজারো ফুটবল প্রেমী। খেলা শুরুর আগেই তিল ধারণের ঠাঁই ছিল না পুরো এলাকায়। গায়ে প্রিয় দলের জার্সি, হাতে পতাকা আর মুখে বিজয়ের প্রত্যাশা, সব মিলিয়ে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে চারদিকে। জিতবে আবার জিতবে প্রিয় দল আর্জেন্টিনা, জয় হবে হবে জয়, খুশিতে বাঁচি না। বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করতে বন্ধু, পরিবার ও স্বজনদের নিয়ে টিএসসিতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। বড় পর্দার সামনে জায়গা না পেয়ে অনেকে বসেন ফুটপাতে, কেউ বা গাছের ডালে। তবুও খেলা দেখার আগ্রহে ছিল না কোনো ভাটা। স্ত্রী, ছেলে মেয়ে আজকে সবাই টিএসসিতে আসছে খেলা দেখতে।
আর্জেন্টিনাকে ভালোবাসি, মেসিকে ভালোবাসি। এত কষ্ট করে গরমের মধ্যে যে আমরা এসেছি, এটাই মেসির উপর একটা ভালোবাসা প্রকাশ করা যায়। আমার বাচ্চারা গত বিশ্বকাপ 2022 ওরা এইভাবে উৎসবমুখর পরিবেশে আনন্দ করেছে। খেলার উত্তেজনার পাশাপাশি ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলে মজার খুনসুটি আর বাকযুদ্ধ। তবে প্রতিদ্বন্দ্বিতার মাঝেও ছিল উৎসবের আমেজ। আসলে মেসির মতো একজন প্লেয়ারের এই অর্জন, এটাই তার প্রাপ্য। সে আসলে নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার, এটা তার প্রাপ্য ছিল। অন্যদের মতো চাপা মারি না, যা বলি 100 করে দেখাবো ভাই। সবচেয়ে বেশি ভালো লাগতেছে মেসির খেলা দেখে। মেসির জাস্ট প্রথমে পেনাল্টিটা মিস না করলেই হয়তো আরো ভালো লাগতো। ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন লিওনেল মেসি। তার জোড়া গোলে আর্জেন্টিনার জয় নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা। বিজয়ের আনন্দে স্লোগান, করতালি আর আনন্দ মিছিলে মুখর হয়ে ওঠে পুরো টিএসসি। অন্তপক্ষে 3টা তো হইতোই, বাট কয়েকটা মিসের কারণে আর মেসির পেনাল্টি মিসের কারণে হয় নাই। বাট যাই হোক, আলহামদুলিল্লাহ 2টা হইছে। এই 2-2 এমন পরিবেশ, আর্জেন্টিনার সমর্থন, ভক্তরা এত, এটা আরো ভালো লাগতেছে। 2টা গোল দিছে মেসি, আলহামদুলিল্লাহ। গোল মিস করার পরেও 2টা গোলে জিতবে এবং ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে মেসি সর্বোচ্চ গোলদাতা হলো। মেসির জোড়া গোলে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের আনন্দে রাতভর উৎসবে মেতেছিলেন সমর্থকেরা। ফুটবল যে কেবল একটি খেলা নয়, বরং এটি মানুষের আবেগ। টিএসসির এই জনসমুদ্র যেন সেটি আবারও প্রমাণ করল। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। স্বল্প খরচে লাভজনক হয় বগুড়ায় ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। হাঁস, মুরগি ও মাছের খাদ্য হিসাবে চাহিদা থাকায় বাজারের দামও বেশ ভালো পাওয়া যায়। এতে প্রতি বছরই বাড়ছে চাষের জমি। যমুনার চরাঞ্চল সহ গোটা জেলায় ভুট্টা চাষাবাদ হচ্ছে। কৃষকদের পরামর্শ দিয়ে চাষাবাদে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। বিস্তারিত রাসেল কবিরের রিপোর্টে। যমুনার চরাঞ্চল সহ জেলার বিস্তীর্ণ মাঠ এখন ভুট্টার সোনালী হাসিতে রঙিন। চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন ফসল মাড়াই আর শুকানোর কাজে। বছরে 2বার চাষ হয় এই ভুট্টার চাহিদা এখন সবখানেই। কৃষকরা জানান, শুধু মানুষের খাদ্যই নয়, ভুট্টার গাছ ব্যবহৃত হচ্ছে উন্নত গোখাদ্য হিসেবে। আর শুকিয়ে যাওয়া কাণ্ড মিটাচ্ছে জ্বালানির চাহিদা। এছাড়া পোলট্রি ও ফিশ ফিডের কাঁচামাল হিসেবেও এর ব্যাপক চাহিদা রয়েছে। প্রতি বছর মাত্র 15,000 টাকা খরচে মিলছে 30 থেকে 40 মন ভুট্টা। 10 মাটির থেকে আমি ধান পাই হলো 5 থেকে 6 মন, এবং এই 3 বছর আমি ভুট্টা লাগাচ্ছি এই জমিতে। আমি ভুট্টা পাই 15-16 মন। আছে খরচ সীমিত, কিন্তু লাভ আছে। কিন্তু এর জলেন তেল, কিন্তু বাতাস এলে যদি না হয় তাহলে ভালো লাভ হয়। আর এই ভুট্টার ফসল ধানের চাইতে লাভজনক। চাষিদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ভুট্টা আসলে এটা হচ্ছে আমাদের বিশেষ করে পোলট্রি ফিডে বেশি ভুট্টাটা বেশি যাচ্ছে আমাদের। সাথে কিছু আমাদের ফডার করা বলি, সাইলেজ। কৃষকেরা জমি থেকেই তাদের ভুট্টার গাছটা বিক্রি করে দেয় এবং 1 বিঘাতে প্রায় 35-40 হাজার টাকা তারা টাকা পায় আর কি। বিশেষ করে আমাদের চর এলাকাতে অনেক সময় গোখাদ্যের সমস্যা হয়, তো গোখাদ্যর জন্য একটা ভালো উৎস হলো ভুট্টা। অর্থনৈতিকভাবে লাভবান হয় বগুড়ায় প্রতি বছর বাড়ছে ভুট্টার আবাদ। চরের প্রতি জমিতে এই সোনালী ফসল কৃষকের মুখে ফুটিয়েছে আশার আলো। রাসেল কবির, মোহনা সংবাদ, বগুড়া। গাছ থেকে ঝুড়ি ও ক্যারেটে পাইকারি বাজারে আসছে রসালো আম। দিনাজপুরের ঘোড়াঘাট বাজারে রাজত্ব করছে রূপালী, গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর, বাড়ি, মিশ্রি ও লাখনার মতো জনপ্রিয় সব জাত। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে মৌসুমি ফলের হাট। শামসুল ইসলাম সামুর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। উত্তরের শান্ত জনপদ দিনাজপুরের ঘোড়াঘাট বাজারে এখন রাজত্ব করছে রূপালী, গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর, বোম্বে, কাটিমন, বাড়ি, মিশ্রি ও লাখনার মতো বিভিন্ন জাতের আম। সকাল থেকেই আশেপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে পাইকারি ও খুচরা বিক্রেতারা এখানে ভিড় করছেন। বাজারের পাশাপাশি সড়কের পাশেও গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকান। 3 সপ্তাহ আগে শুরু হওয়া এই হাটে প্রতিদিন প্রায় 20 থেকে 25 লাখ টাকার আম বেচাকেনা হচ্ছে। এবছর আমের বাম্পার ফলন হলেও বাজার দর নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আম বিক্রি করলে মিশ্রি 1000 টাকা মন,
আর এগুলো লোকজন আসতেছে বাইরে থেকে, পলারবাড়ি, ঢোলভাঙ্গা, মাঠেরহাট, তুলসীঘাট। গত বছরের তুলনায় আমের বাজার এবার অনেকটাই কম। বাজারে প্রচুর পরিমাণে আম আছে, কিন্তু আম মানে পাইকার নাই। বর্তমানে আম আমাদের রূপালী চলতেছে 800 টাকা, 700 টাকা। বেচা কেনা প্রচুর হচ্ছে, তাহলে 2 গাড়ি আমের মতো পাকা আম বিক্রি হয়ে গেল। কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার পাশাপাশি তারা সঠিক মূল্য পাবেন বলে জানায় কৃষি বিভাগ। এবছর আবহাওয়া প্রথম দিকে খারাপ থাকলেও, প্রতিকূল থাকলেও, শিলাবৃষ্টি সহ অন্যান্য প্রতিকূলতার মাঝেও পরবর্তীতে কৃষকরা আমাদের বিভিন্ন পরামর্শ এবং তাদের যে আন্তরিকতা, সে পরিচর্যা করার মাধ্যমে কিন্তু আমের ফলন কিন্তু খুব সন্তোষজনক পাওয়া গেছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এই অঞ্চলের আম চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। বান্দরবানে শহীদ আবু সাইদ স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজুমা লুসাই। ফরিদপুরে সড়ক ধুলামুক্ত ও সরকারি পুকুরগুলোর সৌন্দর্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন পরিবেশ উন্নয়ন ফোরাম ও সুশাসনের জন্য নাগরিক সুজন। গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, চেক বিতরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য মজিবুর রহমান। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে শুরু হয়েছে 2 দিনব্যাপী রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসব 1433। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর পলাশ উপজেলায় সন্ত্রাস, মাদক, জুয়া ও ইফটিজিংয়ের প্রতিবাদে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটির বরকল ছোট হরিণা জোনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন, এই প্রতিপাদ্যে জয়পুরহাটের 5 বিপিতে দিনব্যাপী পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের মির্জাপুরে বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুরের মিঠাপুকুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীসহ আলেম সমাজকে হেয় প্রতিপন্ন করে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শাহজাহানপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরে মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে বেকার যুবকদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। কেরানীগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলায় ফাতেমা কল্যাণ ট্রাস্টের পল্লী ডিজিটাল এগ্রো প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা ও ডিলার উদ্বোধন করা হয়েছে। নোয়াখালীর কবিরহাটে এক প্রবাসীর পরিবারকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সিরাজগঞ্জে জাতীয়তাবাদী জেলা মহিলা দলের নেত্রী ও জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদকের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশন। বাংলাদেশের ম্যারিটাইম খাতে স্বচ্ছতা সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সুনামগঞ্জে 500 শয্যার মেডিকেল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলে যুগ্ম আহ্বায়কের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়েছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। 17 বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী বছরের মে মাসের শেষের দিকে হতে যাওয়া এই সফরে দুদল একটি টেস্ট খেলবে। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সবশেষ ইংল্যান্ড সফর করেছিল 2010 সালে। সেটি ছিল ইংল্যান্ডে বাংলাদেশের দ্বিতীয় সফর, প্রথমটি ছিল 2005 সালে। এবারে বাংলাদেশের সফরে ইংল্যান্ড টেস্টটি খেলবে অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসাবে। যদিও এখনও ভেন্যু নির্ধারিত হয়নি। ভেন্যুর ব্যাপারটি নির্ভর করছে পরের মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোথায় হবে সেটির ওপর। ফাইনাল যদি লর্ডসে হয় তাহলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলতে পারে ওভালে।
দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে মেসির ইতিহাস, নকআউটে আর্জেন্টিনা, বিশ্বকাপ ফুটবল 2026। প্রথম দিনের আলোচনায় অগ্রগতি, ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা, সাময়িক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের, নানা খাতে সহযোগিতা এগিয়ে নিতে মনোযোগ, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে পদত্যাগের ঘোষণা স্টারমারের, 7 বছরে ষষ্ঠ প্রধানমন্ত্রী পাচ্ছে যুক্তরাজ্য। তারেক রহমান আনোয়ার ইব্রাহিম বৈঠক, মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সর্বোচ্চ গোলের সিংহাসনে মেসি। সমকাল শিরোনাম করেছে অভিবাসনের স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ ও জ্বালানি সহযোগিতায় জোর, মেসির রেকর্ড, নকআউটে আর্জেন্টিনা। 5 দিনের চীন সফর শুরু প্রধানমন্ত্রীর। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে মাদকের বিরুদ্ধে যুদ্ধ, সরকারের অ্যাসিড টেস্ট, সুখবর মালয়েশিয়া থেকে। যুগান্তর শিরোনাম করেছে মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক, শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর। পেনাল্টি মিস থেকে ইতিহাসের চূড়ায়, ইরানের জ্বালানি তেল রপ্তানি, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। আমার দেশ শিরোনাম করেছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার শঙ্কা, ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েন, সতর্ক পুলিশ। তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ারের। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে কুয়ালালামপুরের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান। মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে চলছে চিকিৎসা, সংশ্লিষ্টদের ওপর দায় চাপালেন স্বাস্থ্য কর্মকর্তা। পাবনায় দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে রাস্তা তৈরিতে অনিয়ম, ব্যবহার হচ্ছে নিম্নমানের ইট বালু, ক্ষুব্ধ এলাকাবাসী। এবং নকআউট পর্বে আর্জেন্টিনা, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মহাতারকা মেসি, আবেগের বিস্ফোরণ টিএসসিতে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।